হাড়হিম করা কনকনে ঠান্ডা পরিবেশ। আকাশে রোদের ছিটেফোঁটাও নেই। কয়েক স্তর ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারিপাশ। নাক চিরে ভেতরে প্রবেশ করা শীতল বুনো বাতাসে যেন হৃদয় জমে যাচ্ছে। শক্ত বরফের খণ্ডে রূপান্তরিত হচ্ছে হাত পা সহ শরীরের বাকি অংশ। এ যেন প্রাকৃতিক হিমাগার। এই দেশে থাকতে বুঝি মানুষের হৃদয় এরিসের মতোই জমাট বেঁধে পাথর খণ্ডের ন্যায় শক্ত অনুভূতিহীন হয়ে যায়। মনে মনে ভাবছি ঈশানী। গত 15 দিনের একটানা মহাসমুদ্রের যাত্রা শেষে আজই এক ছটাক বন্দরের মুখ দেখতে পেয়েছে ও। আশ্চর্যের বিষয় হলো, এরিসের ক্রুজ শিপটাও আজ তীরে ভিড়েছে। গত এক সপ্তাহ ধরেই সমুদ্রপৃষ্ঠে প্রচুর ঠান্ডা অনুভূত হতো। তবে ঈশানী ভেবেছিল গভীর সমুদ্রে আবহাওয়ার তারতম্যের কারণেই এটা হচ্ছে। কিন্তু আজ বন্দরে নেমে চারদিক পর্যবেক্ষণ করতেই ঈশানী বুঝতে পারল, আসলে বাংলাদেশের সীমানার ধারের কাছেও নেই ওরা। এটা নিশ্চয়ই শীতপ্রধান কোনো দেশ, কিন্তু কোন দেশ? ভাবনার মাঝে নীরের চোখে আশেপাশে চোখ বোলালো ঈশানী। ওর দুই পাশেই স্বগতিতে হাঁটছে কালো পোশাক পরিহিত বন্দুকধারী বডিগার্ডরা। সামনেও তাদের সারি সারি অবস্থান। গার্ডসদের অন্য পাশে আরেকটু সামনে উঁকি দিতেই ঈশানী দেখতে পেল এরিসকে। ওর বেশভূষা আজ ভিন্ন। পরনে ব্ল্যাক ডেনিম জ্যাকেট, মাথায় ব্ল্যাক বেসবল ক্যাপ, চোখেও একই রঙের রোদ চশমা। আজ প্রায় 15 দিন পর আবারও এরিসকে দেখল ঈশানী। সেদিন জিসানকে ছেড়ে দেওয়ার পর আর এক মুহূর্তের জন্য দেখা হয়নি ওদের। এতে অবশ্য ঈশানীর ভালোই হয়েছে। ও স্বস্তি পেয়েছে খুব। তবে বর্তমানে এরিসকে রাগান্বিত দেখাচ্ছে। কারোর সাথে ফোন আলাপে ভীষণ ব্যস্ত সে। হাঁটতে হাঁটতেই সাবলীল গলায় ফোনের ওপাশের লোকটাকে হুকুম করে এরিস বলছে, জাস্ট কিল হিম। কি আশ্চর্য! এদের কাছে মানুষকে মেরে ফেলা কতই না সহজ। আচ্ছা, মানুষ হয়ে মানুষকে মারতে একটুও কলিজা কাঁপে না এদের? নিজের ভাবনায় নিজেই খানিকটা তাচ্ছিল্য করে হাসল ঈশানী। পরক্ষণেই মনে মনে আওড়ালো, আমি বা কাকে কি বলছি? এরিস কি আদৌ মানুষের কাতারে পড়ে? ও তো স্রেফ একটা জানোয়ার। এভাবেই এক পর্যায়ে ভবঘুরে ঈশানী হাঁটতে হাঁটতে খেয়াল করল ও আসলে গার্ডদের থেকে কিঞ্চিত পিছিয়ে পড়েছে। আশেপাশে তাকিয়ে দেখল জায়গাটা লোকালয়হীন আর বেশ নির্জন। এখন আরও ক্রুজ শিপে নেই। চাইলেই যেদিকে ইচ্ছে সেদিকে দোল লাগাতে পারবে। ব্যাপারটা মস্তিষ্কে ভালো মতো ক্যাচ করতেই পালানোর বুদ্ধিটা মাথাচাড়া দিয়ে উঠল ঈশানীর। ও ঠিক করল এবারও পালাবে। কারণ এই মুহূর্তে ঈশানীকে খোঁজার মতো স্থির মন মানসিকতা এরিসের মধ্যে লক্ষণীয় নয়। ওই জন্যই যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে গার্ডসদের থেকে এক পা দুই পা করে সরে আসতে লাগলো ঈশানী। এভাবে সরে যেতে যেতে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে যেই না পেছনে ঘুরে চোখ খিচে দোল লাগাবেও, তৎক্ষণাৎ পেছন থেকে কেউ শক্ত হাতে বাহু টেনে ধরল ওর। আকস্মিক হ্যাচকা টানে 2 কদম পিছিয়ে এলো ঈশানী। সেই সাথে গলায় অনুভব করল সরু ধারালো কিছু একটার অস্তিত্ব। ধরা পড়ে গিয়েছে ব্যাপারটা বুঝতে পেরে হৃদয়ে আরেক দফা কাঁপুনি শুরু হলো ঈশানীর। ও আস্তে করে কাঁপতে কাঁপতে চোখ নামালো গলার কাছে। দেখল ওর গলায় ধারালো চাকু ধরে রেখেছে কেউ। কেউ বললে কথাটা ভুল হবে, কারণ এই হাস্কি স্নিগ্ধ সুঘ্রাণটা শুধুমাত্র এরিসের। জঙ্গলে এরিসের পরিহিত হুডি থেকে নির্গত এই একই রকম হাস্কি একটা ক্লোনের সৌরভে পাগলপ্রায় হয়ে গিয়েছিল ঈশানী। আজও স্পষ্ট মনে আছে ওর। নিচে তাকিয়ে চাকুর অবস্থান দেখতে পেয়ে ভয়ে আঁতকে উঠল ঈশানী। ওর গ্রীবাটা থরথরিয়ে কাঁপছে এই মুহূর্তে। ঈশানীর মতো একটা সহজ সরল অন্তর্মুখী স্বভাবের মেয়ের কাছে এখনকার পরিস্থিতিগুলো অত্যন্ত বেগতিক। ওর মস্তিষ্কটা কখন কি করে বসে ও নিজেও ঠাউর করে উঠতে পারে না। সেখানে পরিস্থিতি সামাল দেওয়া তো দূরের কথা,
তাই এই মুহূর্তে কিভাবে পুরো ব্যাপারটাকে আড়াল করবে আর কিভাবেই বাই মরণঘাতী অস্ত্রের হাত থেকে নিজেকে রক্ষা করবে কিছুই বুঝে উঠতে পারছে না ঈশানী। অগত্যা ভয়ে জর্জরিত হয়ে থরথর করে কাঁপছে শুধু মেয়েটা। ঈশানী এত জোরে জোরে কাঁপছিল যে ওর গলায় চাকু ধরে রাখা এরিসও সেটা পুরোপুরি অনুভব করতে পারছে। ঈশানীর এমন নাজেহাল অবস্থা দেখে মনে মনে ক্রুদ্ধ হাসল এরিস। মেয়েটা অত্যন্ত ভীতু, অথচ উপরে উপরে সাহসিকতার ভান ধরে থাকে সব সময়। আর এই ব্যাপারটাই বেশ ইন্টারেস্টিং লাগলো এরিসের নিকট। পরক্ষণেই ঈশ্বর কানের কাছে মুখ ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর হাসকি স্বরেও বলল, পালানোর চেষ্টাও করো না, এটা এরিসের রাজত্ব। এখান থেকে পালিয়ে যাওয়ার মতো সাহস কিংবা সাধ্য কোনোটাই তোমার নেই, বুঝেছ? এরিসের কথায় জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো ঈশানী। অতপর কথা শেষ করে গার্ডদের ইশারা দিয়ে ঈশানীকে ধরে ফেলতে বলে এরিস। তৎক্ষণাৎ দুজন গার্ডস এগিয়ে এসে ঘিরে দাঁড়ালো ঈশানীকে। ঈশানী এখন পুরোপুরি নজরবন্দি। পালানোর আর কোনো রাস্তা খোলা নেই ওর কাছে। ব্যাপারটা নিশ্চিত হয়ে আবারও ফোনে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যায় এরিস। এখন আর করণীয় কিছুই নেই, এই ভেবে সহসা গার্ডদের নজরবন্দি হয়ে সামনে এগোচ্ছে ঈশানী। বন্দর ছাড়িয়ে কিছু দূর এগিয়ে আসতেই ইস্যু দেখল রানওয়েতে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, সেই সাথে কিছু ব্ল্যাক মার্সিডিস আর রোলস রয়েস কারও আছে। এত কাছ থেকে চলন্ত হেলিকপ্টারের তীব্র ঘূর্ণনে সকলের নাজেহাল অবস্থা। রোগা পাতলা গঠনের ঈশানী তো হাওয়ায় উড়ে গেল বলে। দুই দিক দিয়ে ওর দুই হাতের কবজি শক্ত করে ধরে রেখেছে গার্ডসটা, অথচ এত তীব্র কনকনে বাতাসে এক চুল পরিমাণও নড়ছে না অন্যান্য গার্ডসটা। তারা যে আদতে কতটা পেশাদার আর পারদর্শী সেই ভেবেই রীতিমতো অবাক হলো ঈশানী। তবে ওর অবাকের মাত্রা চরম সীমানায় পৌঁছে গেল তখনই যখন দেখল কানে বিশাল সাইজের হেডফোন আর চোখে রোদ চশমা লাগিয়ে হেলিকপ্টারের ককপিটে বসে আছে স্বয়ং এরিস ইউভান। এবং তার কয়েক মুহূর্তের মধ্যেই ওদের সকলের সামনে দিয়ে এরিস নিজ হাতে সব কিছু কন্ট্রোল করে একাই উড়িয়ে নিয়ে গেল হেলিকপ্টারটা। এরিস নিজেই হেলিকপ্টার নিয়ন্ত্রণ করল, তার মানে তো সে পাইলটদের অভিজ্ঞতা সম্পন্ন। আসলেই কি তাই? এই পুরো ব্যাপারখানা ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হওয়ার আগেই ইস্যুকেও টেনে টুনে গাড়িতে বসালো গার্ডসরা। এতক্ষণ যাবৎ বিস্ময়ে কোনো কিছুই মাথায় ঢুকছিল না ঈশানীর। তবে এই মুহূর্তে যখন গাড়িটা চলতে শুরু করল তখনই হঠাৎই ওর মনে হলো এটা আসলে কোন দেশ, আর আমি যাচ্ছিটাই বা কোথায়। মনের খচখচানি দমিয়ে রাখতে না পেরে ভেতরে কিছুটা সাহস সঞ্চয় করে ওর পাশে বসে থাকা দানবীয় চেহারার কালো পোশাকধারী গার্ডটাকে আমতা আমতা করে জিজ্ঞেস করেই বসল ঈশানী। খানিকটা শুষ্ক ঢোক গিলে ভাঙা ভাঙা ইংরেজিতে শুধালো, হোয়ার আর উই গোয়িং? প্রশ্নটা শোনা মাত্রই কালো পোশাক পরিহিত গার্ডটা ভ্রুযুগল কুঁচকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল ঈশানীর পানে, যেন প্রশ্নটা জিজ্ঞেস করে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে ঈশানী। লোকটার এহেন চাহনির বিপরীতে আবারও ঠোঁটের আগায় মিথ্যে হাসি ঝুলিয়ে শুষ্ক ঢোক গিলল ঈশানী। লোকটা এবার ওর দিকে থেকে চোখ সরিয়ে সামনে দৃষ্টিপাত করে থমথমে আর গম্ভীর আওয়াজে বলে ওঠে, মস্কো। নামটা শোনা মাত্রই বুকের ভেতর ধক করে ওঠে ঈশানীর। মনের মাঝে হাজারো শঙ্কা নিয়ে একাই বিড়বিড়িয়ে ওঠে, মস্কো তো রাশিয়ার রাজধানী, তার মানে মাফিয়া বসটা আমাকে রাশিয়াতে নিয়ে এলো। হায় খোদা, এখান থেকে আমি পালাবো কী করে? কী করেই বা ফিরবো বাড়ি? নাকি সারা জীবনের জন্য এই এরিস নামক গোলকধাঁধায় আটকা পড়ে যাব আমি? কি করলে মুক্তি মিলবে আমার? নিজের চুল নিজেই খামচে ধরে অসহায়ের মতো কেঁদে ওঠে ঈশানী। সারা জীবন অভ্যেসবশত ঘরকুনো হয়ে মায়ের কড়া শাসনে থেকেও কোনোদিন ওকে এটা কল্পনা করতে হয়নি যে আমি বন্দি আছি, আমি মুক্ত হব কবে, সবার মতো অবাধে বুক ভরে শ্বাস নেব কবে।
অথচ আজ মুহূর্তেই কেমন ওলটপালট হয়ে গেল ঈশানীর চিন্তাধারা। ওর দম বন্ধ হয়ে আসছে, কেমন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুট করেই নিজেকে আজ খাঁচায় বন্দি পাখি ছাড়া আর কিছুই অনুভব করাতে পারছে না ও। ক্রমশই মনে হচ্ছে এই জায়গাটা একটা ব্ল্যাক হোল। এখানে আশেপাশে থাকা সব মানুষগুলো ভয়ঙ্কর দানবীয়, জানোয়ারের চেয়েও অধমেরা। আর ঈশানী, যে কিনা একমাত্র ভুক্তভোগী, ওই জায়গাটা থেকে মুক্তি চায়, যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়। নয়তো অতিরিক্ত মানসিক চাপে পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না ওর জন্য। তুষারাবৃত আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ছাড়িয়ে মূল শহর থেকে অনেকটা দূরে গহীন জঙ্গলের মাঝে বিশাল বড় পেন্ট হাউজে সন্ধ্যা নাগাদ নিয়ে আসা হলো ঈশানীকে। পেন্ট হাউজের ভেতরে পা রাখা মাত্রই বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল ঈশানী। কারণ এই পুরো পেন্ট হাউজে কোথাও কোনো রঙের ছিটে ফোটাও নেই। পুরো পেন্ট হাউস জুড়ে শুধুই কালো থিমের পেন্টিং। বাইরের ভেতরের প্রতিটা দেয়াল থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র কুচকুচে কালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কালো রঙেই যেন ঝিলিক দিচ্ছে চারদিক। যে কেউ দেখলে নিঃসন্দেহে বলে দেবে ভীষণ মানিয়েছে রঙটা। তবে এই গহীন জঙ্গলের মাঝে গোলকধাঁধার মতো বিশাল রাজকীয় পেন্ট হাউস দেখে কেমন যেন মাথা ঘুরে উঠল ঈশানীর। তৎক্ষণাৎ নিজেকে খানিকটা স্বস্তি দিতে কাচের দেয়াল ভেদ করে বাইরে দৃষ্টিপাত করেও। সন্ধ্যা হতে না হতেই পেঁজা তুলোর মতো শুভ্র তুষারে ভরে গিয়েছে ফ্রন্টিয়ার। পার্কিং লটে রাখা গাড়িগুলোরও ঠিক একই অবস্থা। সেগুলো ঢাকা পড়েছে সফেদ বরফকুচির আড়ালে। গভীর নজরে সেগুলো দেখতে দেখতেই ঈশানীর দৃষ্টি আকর্ষণ করল অদূরে ল্যাম্পপোস্ট থেকে নির্গত এক ফালি নিয়ন রোশনাই, যা দেখে ঈশু মনে মনে চিন্তা করল, তার মানে ওখানটায় রাস্তা রয়েছে। আর তারপরেই নজরে এলো উঁচু নিচু একাধিক পর্বতমালা। সব কিছুই ঢাকা পড়ে আছে শুভ্র বরফের আড়ালে। কালো পেন্ট হাউজের চারিদিকে শুধুই শুভ্রের সমারোহ। এ যেন স্বর্গের পৃথিবীতে এক বিশাল মরীচিকার সাম্রাজ্য। যেই সাম্রাজ্যের নির্দয় কলুষিত সম্রাট হলো মাফিয়া বস এরিস ইউভান। এরিসের নিষ্ঠুর কর্মকাণ্ডের কথা ভাবতে গিয়ে আরেক দফা ঘৃণায় পরিপূর্ণ হয়ে উঠল ঈশানীর হৃদয়। গত 15টা দিনে এরিসের প্রতি ভালোবাসা তো দূরে থাক, বক্ষপিঞ্জরে জমিয়ে রাখা দুর্বলতাটাও উবে গিয়েছে কোথাও। পাছে এসে জড়ো হয়েছে বিন্দু বিন্দু ঘৃণার অস্তিত্ব। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিন্দু বিন্দু ঘৃণাদের অস্তিত্ব বৃদ্ধি পেয়ে হয়েছে হাজার গুণ, যার বিস্তৃতি পাহাড় সমান। ঈশানী কি চাইলেও কোনো দিন এই অত্যাচারী নিষ্ঠুর পাথর হৃদয়ের মানুষটাকে ক্ষমা করতে পারবে? আর মনে মনে হাসল ঈশানী। ভাবল, যেখানে আমি তার হাতের বন্দি এক পুতুল মাত্র, সেখানে তাকে উল্টো ক্ষমা না করার চিন্তাটাও তো বিলাসিতা। এরিস ইউভান নিজের কর্মকাণ্ডের জন্য কোনোদিন আমার নিকট ক্ষমা চাইতে আসবে না নিশ্চয়ই। কিন্তু এর শেষই বা কোথায়? কী বা লেখা আছে আমার ভাগ্যে? এক ঝাঁক বৃষ্টি মানুষ দিয়ে ভর্তি রংচঙে মাফিয়াদের কোনো ক্যাসিনো ক্লাব নয় তো? প্রশ্নটা মাথায় আসার সঙ্গে সঙ্গে চকিতে ভাবনা ছেড়ে ছিটকে বেরিয়ে এলো ঈশানী। এসব কথা ভাবনাতে এলেও আতকে কেমন কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায় ওর। দরকার হলে মরে যাবেও, তবু ওই সব খারাপ নোংরা জায়গাতে যাওয়ার কথা কল্পনাও করতে চায় না ও। ঈশানী, কিছুদিন এখানেই থাকবে, আশা করি ওকে তুমি সাহায্য করবে। হঠাৎ অচেনা কারো মুখে নিজের নাম শুনতে পেয়ে ভাবনা থেকে বেরিয়ে সামনের দিকে নজর দিল ঈশানী। দেখল কানে এয়ারপড লাগিয়ে মাত্রই লাউঞ্জে প্রবেশ করেছে তুষার। তার শার্ট, ওভারকোট, এমনকি চুলের ভাঁজে ভাঁজে এখনও বরফ জমে আছে। দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেছে মাত্রই। আর এসেই কিচেন কাউন্টারের ওখানে পা দুলিয়ে বসে থাকা রুশ মেয়েটাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল তুষার। হাঁটু সমান ফ্রক পরিহিত এই সুন্দর সোনালি চুলের রুশ মেয়েটার নাম ফ্লোরা। মেয়েটা ভালোই বাংলা জানে।
কথার ধরন একটু নড়বড়ে, তবে বুঝতে অসুবিধা হয় না কারোরই। তুষার লাউঞ্জে এসে হুকুম করার সঙ্গে সঙ্গে ভদ্রমেয়ের মতো তার কথায় মাথা নাড়িয়ে সায় জানালো ফ্লোরা। এরপর এগিয়ে গেল ঈশানীর দিকে। তবে ঈশানীর কি জানি কি হলো, ও ফ্লোরাকে উপেক্ষা করে খালি পায়ে তুষারের পিছু পিছু দোতলার দিকে ছুটে গেল। তুষার তখনও কানে এয়ারপড গুঁজে কারো সঙ্গে কথা বলায় ব্যস্ত। ও ফোন কলে এতটাই মগ্ন ছিল যে কখন থেকে ইস্যু ওর পেছন পেছন একেবারে ওর ঘরের সামনে চলে এসেছে সেটা ওর ধারণার বাইরে ছিল। ঈশানী তুষারের ঘরেই ঢুকে যেত, হয়তোবা সাহায্য চাওয়ার জন্য, কিন্তু ভেতর থেকে ভেসে আসা অযাচিত কিছু কথোপকথন শোনার সঙ্গে সঙ্গে সেখানেই থমকে গেল ওর দুই পা। আবারও সে অজানা আতঙ্কে শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল ঈশানীর। ঘরে ঢোকার আগ মুহূর্তেও শুনতে পেল তুষার কাউকে আশ্বস্ত করে বলছে, আরে মাফিয়া রিইউনিয়নটা পোস্টপোন করা হয়েছে, তাই নিলামটাও পিছিয়ে গিয়েছে, আর বড় কোনো প্রোগ্রাম ছাড়া এরিস মেয়েটাকে ছাড়বে না। মেয়েটা ব্লু আইস, তার উপর অসম্ভব সুন্দরী। অল্প স্বল্প দামে ছাড়বে ভেবেছ? এইটুকু শোনা মাত্রই ঈশানীর আর বুঝতে বাকি রইল না যে ওপাশে তুষার ওকে নিয়েই কথাগুলো বলছিল। তার মানে এরিস খুব শীঘ্রই ওকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে সাহায্য চাইব আমি? এরা তো সবাই এক। এখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই। বাঁচতে হলে আমাকে পালাতেই হবে। যে করেই হোক পালাবো আমি, এই মুহূর্তেই পালাবো। হঠাৎ শুনতে পাওয়া অযাচিত কথাগুলো ভীত সন্ত্রস্ত ঈশানীকে মুহূর্তের মধ্যে এমনভাবেই কাবু করে ফেলেছে যে খালি মুখে বিড়বিড় করতে করতে এক ছুটে পেন্ট হাউস থেকে দৌড়ে বেরিয়ে যায় ঈশানী। এই মুহূর্তে ওর কোনো দিকে হুঁশ খেয়াল কিচ্ছু নেই। ওর ধ্যান শুধু একটাই, ওকে এখান থেকে যে করেই হোক পালাতে হবে। যেদিকে দুচোখ যায় ছুটতে হবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সন্ধ্যাবেলায় এরিসের উপস্থিতি না থাকায় পেন্ট হাউজের আশেপাশে তেমন কোনো গার্ডও ছিল না। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে সবার দৃষ্টির অগোচরে পালিয়ে যায় ঈশানী। কিন্তু এই কনকনে ঠান্ডায় স্নোফলের রাতে একা একটা মেয়ের জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়াটা ঠিক কতটা সহজ সেই বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান কিংবা ধারণা কোনোটাই নেই ঈশানীর। ও তো শুধু এরিসের হাত থেকে পালাতে চায়, ওর এই বিষাক্ত কালো দুনিয়া থেকে পরিত্রাণ চায়। কারণ এই মুহূর্তে ঈশানীর কাছে পৃথিবীর সমগ্র বিপদ একদিকে আর এরিস ইউভান অন্যদিকে। ওদিকে পেন্ট হাউজে ফিরে এরিস যখন জানল ঈশানী পালিয়ে গেছে, তখন ওর মস্তিষ্কে নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ল এক তীব্র প্রতিহিংসার আগুন। এই মেয়েটা তো বোকা কেন? কেন বারবার এরিসকে টেক্কা দিতে যায় সে? ঈশানী কি বোঝে না এরিস চাইলে সব পারে, নাকি বিশ্বাস করে না? তবে এভাবে যখন তখন এরিসের মাফিয়া পেন্ট হাউস থেকে পালিয়ে যাওয়ার সাহস দেখানোর মূল্য তো এবার ঈশানীকে চুকাতেই হবে, হবেই হবে। লাউঞ্জের মাঝ বরাবর সাজিয়ে রাখা কাচের টি টেবিলের উপর দুই পা রেখে বিলাসবহুল কাউচে গা ছড়িয়ে বসে আছে এরিস। ওর এক হাতে রয়েছে রিভলভার, আপাতত সেটার দিকে তাকিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত সে। তার পাশেই শটান দাঁড়িয়ে আছে তুষার। এরিসকে ভাবতে দেখে তুষার ওকে খানিকটা আশ্বস্ত করে বলল, চারিদিকে গার্ডসরা বেরিয়ে পড়েছে, আজ রাতের মধ্যেই খুঁজে নিয়ে আসবে আশা করছি। তুষারের পানে রক্তচক্ষু নিক্ষেপ করে রাশভারী আওয়াজে এরিস বলল, কিন্তু ওকে আমার 5 মিনিটের মধ্যেই পেন্ট হাউসে যাই, এই যে এখানে আমার সামনে। এরিসের কথায় খানিকটা বিরক্তি প্রকাশ করে তুষার বলে ওঠে, বাট হাউ ইজ ইট পসিবল এরিস? মেয়েটা অলরেডি পালিয়ে গিয়েছে। তুষারের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল এরিস, এবং সেই কপট হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই গলা উঁচিয়ে ডেকে উঠল কাউকে, বোজো, চুচু, কাম হিয়ার। এরিস ডাকতেই ভেতরের কোনো একটা ঘর থেকে বেরিয়ে এলো দানবের মতো দেখতে ধবধবে সাদা একটা মাংসাশাসী নেকড়ে। নেকড়েটার শরীরের গঠন বিশাল আকৃতির,
চোয়ালের এক একটা দাঁত মরণঘাতী অস্ত্রের চাইতেও বেশি ধারালো। ছোট ছোট কুটিল চোখগুলোতে ভেসে আছে ভয়ানক হিংস্রতা। সব মিলিয়ে সাদা নেকড়েটা দেখতে এতটাই ভয়ানক যে দূর থেকে দেখলেও ভয়ের চোটে গলা শুকিয়ে আসে সবার। অথচ এই দানবীয় হিংস্র প্রাণীটিকে বহু বছর ধরে পরম আদরে লালন পালন করে আসছে এরিস, যেন এটা কোনো পোষ মানা নিরীহ কুকুর বিড়াল। এরিস বলেছে মানে সবই সম্ভব। চোখ দিয়ে বোজোকে ইশারা করে দেখিয়ে তুষারের উদ্দেশ্যে কথাটা বলল এরিস। বোজো এতটাই হিংস্র যে ওকে দেখা মাত্রই তুষারসহ আশেপাশের অন্যান্য গার্ডসরাও কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো। এমনিতেও এরিস যখন পেন্ট হাউসে না থাকে তখন খাঁচাতেই বন্দি করে রাখা হয় বোজোকে। শুধুমাত্র এরিস যতক্ষণ আশেপাশে অবস্থান করে ততক্ষণই নিরীহ হয়ে থাকে সে। এছাড়া অন্যান্য সময়গুলোতে বোজোর কর্মকাণ্ডগুলো খুবই ভয়ানক আর মর্মান্তিক। তাই বোজোর সামনে সকলেই নিজেদের আত্মরক্ষা নিশ্চিত করে তবেই চলাফেরা করে। বোজো কাছাকাছি এগিয়ে আসতেই ওর গলায় আদুরে হাত বুলিয়ে দেয় এরিস। অতঃপর ঈশানীর ব্যবহৃত একটা কাপড়ের টুকরো এগিয়ে দেয় বোজোর নাকের কাছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে নাক টেনে কাপড়টা থেকে গন্ধ শুকল বোজো এবং তার পরপরই ছুটে বেরিয়ে গেল জঙ্গলের দিকে। বোজো চলে যেতেই এরিস ঠোঁট কামড়ে নীরবে হাসতে হাসতে তুষারের উদ্দেশ্যে বলল, গার্ডসদের বলো বোজোকে ফলো করতে, তাহলেই কাজ হয়ে যাবে। কনকনে ঠান্ডার মাঝেও শরীরের রক্ত যেন টগবগিয়ে ফুটছে ঈশানীর। লাউঞ্জের মাঝখানে কাউচের সামনে এরিসের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে সে। বাইরে তুষারপাত বেড়েছে। টুকরো বরফ গলে গিয়ে শিশির কণার মতোই চুইয়ে চুইয়ে পড়ছে কাচের দেয়াল বেয়ে। ভেতরে অবশ্য এই কনকনে শীত অনুভব করার মতো কোনো সুযোগই নেই, কারণ লাউঞ্জের এক কোণে দাউ দাউ করে জ্বলতে থাকা ফায়ারপ্লেসের আগুনের তাপে আরামদায়ক উষ্ণতায় ছেয়ে আছে পুরো পেন্ট হাউস। ফায়ারপ্লেসের থেকে কিছুটা দূরে স্বঅবস্থানে পায়ের উপর পা তুলে বসে ইস্যুর পানে বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখে চেয়ে আছে এরিস। ওদিকে এরিসের দিকে চেয়ে রাগে ফুঁসছে ঈশানী। এলোমেলো চুল, শুকিয়ে যাওয়া ফ্যাকাশে মুখশ্রী, বন বিছুটির আঘাতে জায়গায় জায়গায় কেটে ছিঁড়ে যাওয়া রক্তাক্ত শরীর, সব কিছুকে ছাপিয়ে ওর নীলাম্বর চোখ দুটো সব আকর্ষণ কেড়ে নিচ্ছে এরিসের। ফায়ারপ্লেসে জ্বলতে থাকা আগুনের প্রতিবিম্বের রহস্যে ইস্যুর দুই চোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতোই উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েক মুহূর্তের জন্য এরিসের মনে হলো এগুলো চোখ নয়, বরং পুরো দুনিয়া, যা ওকে চম্বুকের মতোই টেনে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। কিন্তু এরিস তো হার্টলেস, ওর মধ্যে অনুভূতি বলে কোনো কিছুরই অস্তিত্ব নেই। অগত্যা ঈশানীর জ্বলন্ত চোখে নিজের নিষ্ঠুরতম চোখ দুটো তাক করিয়ে কর্ধান্বিত কণ্ঠে এরিস বলে ওঠে, আগেই বলেছিলাম, পালিয়ে কোথাও যেতে পারবে না তুমি। পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়বে, তবু এই জায়গা থেকে কোনো দিন মুক্তি পাবে না। ভালোই ভালোই প্রস্টিটিউট ক্লাবে যাওয়ার জন্য প্রস্তুত হও, কারণ ওটাই তোমার ডেস্টিনি। এরিস কথা শেষ করতে না করতেই তীব্র ক্রোধ আর ঘৃণার বশবর্তী হয়ে ওর গাল বরাবর সপাটে চর বসিয়ে দেয় ঈশানী। এরিসকে থাপ্পড় মেরে জিদের তোপে কাঁপতে কাঁপতে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে শুধু, জানোয়ার। ওদিকে ঈশানীর হাতের চর খেয়ে চোয়াল শক্ত করে ফেলল এরিস। মুহূর্তেই কপালে রগগুলো ফুলে দৃশ্যমান হয়ে উঠল ওর। এরিস এখনও চুপচাপ থমথমে মুখে বসে আছে, তবে ওর অগ্নিস্ফুলিঙ্গের মতো দুই চোখে অকস্মাৎ নিজের সর্বনাশ আবিষ্কার করল ঈশানী। এরিস নিশ্চয়ই রেগে আগুন হয়ে আছে। এবার কি করবে সে? নিশ্চয়ই মাত্রাতিরিক্ত খারাপ কিছু, কিন্তু কি? এরিসকে এভাবে চুপ হয়ে যেতে দেখে খানিকটা ভড়কে গেল ঈশানী। তখন রাগের মাথায় কাজটা করলেও ও যতক্ষণে ঠাউর করতে পারল যে ওর কপালে ভীষণ দুঃখ লেখা রয়েছে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে।
কারণ ইতিমধ্যে ঈশানীর হাতের কবজি চেপে ধরে ওকে টেনে হিঁচড়ে দোতলায় নিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে এরিস। ঈশানী নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করছে ক্রমাগত, কিন্তু ওইটুকুনি পুঁটি মাছের মতো একরত্তি মেয়ের কি আর মাফিয়া বস এরিসের সঙ্গে পেরে ওঠার সাধ্যি আছে? এরিস ঈশানীকে এমনভাবে টানছে যেন কোনো জড়বস্তুকে টেনে উপরে তুলছে ও। কোনো দয়ামায়া কিচ্ছু নেই। এক পর্যায়ে সিঁড়ির রেলিং খামচে ধরে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যায় ঈশানী। সেখান থেকে কোনো মতে হাতের তালুতে ভর করে মাথা তুলে কাঁদতে কাঁদতে এরিসকে মিনতি করে বলে, দয়া করে ছেড়ে দিন, আর কখনো এমন হবে না, আমার লাগছে খুব। এরিস পেছন ঘুরে ঈশানীর জামার কলারটা চেপে ধরে ওকে দাঁড় করায়। অতঃপর রাগে গজরাতে গজরাতে আগুন ঝরা কণ্ঠে বলে ওঠে, সেটা আমাকে থাপ্পড় মারার আগে ভাবা উচিত ছিল তোমার। কথা শেষ করে আবারও টানতে টানতে উপরের একটা ঘরে নিয়ে গিয়ে খাটের উপর ঈশানীকে ছুঁড়ে মারে এরিস। অত্যন্ত ক্ষুব্ধতায় ছুঁড়ে মারার দরুন ব্যথায় কুঁকড়ে ওঠে ঈশানী। ঈশানীকে খাটে ফেলে ওর থেকে কয়েক হাত দূরত্বে সাজিয়ে রাখা কাউচ চেয়ারে গিয়ে পায়ের উপর পা তুলে বসে এরিস। অতঃপর দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুজন বিদঘুটে দেখতে রাশিয়ান পুরুষকে আঙুলের ইশারায় ভেতরে আসতে বলল। এরিসের কর্মকাণ্ড ঠিক বুঝে উঠতে পারছে না ঈশানী, তবে লোকগুলোর দিকে দৃষ্টিপাত করতেই আতঙ্কে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল ঈশানীর। ও খেয়াল করল লোক দুটোর চাহনিতে বিশ্রী লালসা। অস্থিরতায় দুই ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসা জিভগুলো কেমন লক লক করছে তাদের, যেন অনুমতি পেলেই ঝাঁপিয়ে পড়ে একেবারে শকুনের মতোই ছিঁড়ে খুঁটে খাবে ঈশানীর নরম তুলতুলে শরীরটা। এতক্ষণে নিজের সর্বস্ব হারানোর ভয়ে মুখ থেকে রক্ত সরে গিয়েছে ঈশানীর। ও উপায়ন্তর না পেয়ে বিছানার নরম চাদরটা খামচে ধরে আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে লোক দুটোর পানে। ঠিক এমন সময় লোক দুটোকে উদ্দেশ্য করে এরিস বলে ওঠে, গাইস, দ্য গার্ল ইজ ইয়োর্স টুনাইট, জাস্ট এনজয় অ্যাজ ইউ ক্যান উইশ। এরিস অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে ঈশানীর উপর ঝাঁপিয়ে পড়ল লোক দুটো। বারংবার হাত বাড়িয়ে ঈশানীর শরীরকে স্পর্শ করতে চাইছে তারা। একজন তোর জামা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ওদের চেহারা, হাসি, এমনকি চোখ সব কিছুই ভয়ঙ্কর রকম বিশ্রী। ঈশানী কোনো মতে আড়াআড়িভাবে নিজেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এটা আদৌ সম্ভব নয়। তাই কোনো উপায়ন্তর না পেয়ে এবার এরিসের দিকে অসহায়ের মতো হাত বাড়িয়ে চিৎকার করে ডেকে উঠল ঈশানী। কাঁদতে কাঁদতে বলল, অরণ্য, আমাকে বাঁচান, ওরা আমাকে স্পর্শ করতে চাইছে, দয়া করে ওদের আটকান, আমি সহ্য করতে পারছি না। আমি আপনার কাছে মিনতি করছি, আপনি যা বলবেন আমি তাই শুনব, আর কখনোই পালানোর মতো দুঃসাহস দেখাবো না, আপনার গায়ে হাত তুলব না, তবুও দয়া করে ওদের থামান প্লিজ। আমি পবিত্র, আপনি এটা হতে দিতে পারেন না, কিছুতেই না অরণ্য। লোক দুটোর মাঝখান থেকে ঈশানীর বাড়িয়ে দেওয়া হাত, কাঁদতে কাঁদতে বলা প্রত্যেকটা কথা, অরণ্য নামে ডেকে ওঠা, সবশেষে এরিসের কাছে নিজের সুরক্ষার জন্য আকুতি, এই প্রত্যেকটা জিনিস হুট করেই ভেতর থেকে ধাক্কা দিতে শুরু করে এরিসকে। হাঁসফাঁস শুরু হয়ে যায় ভেতরে, কিছু একটা ক্রমশ ভেতর থেকে রাগান্বিত করে তুলছে ওকে। ঈশানীর এই চিৎকার, এই কাকুতি মিনতি মুহূর্তেই যেন সব আনন্দ কেড়ে নিতে শুরু করে এরিসের। কেন যেন এই মুহূর্তে কোনো পৈশাচিক আনন্দই ছুঁতে পারছে না এরিসকে। ভেতরে ভেতরে অজানা এক দহন অনুভব করছে ও। সামথিং ইজ বার্নিং ইন মাই চেস্ট। কিছু একটা বিড়বিড়িয়ে সামনের লোক দুটোর ওপর তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র রাগে তৎক্ষণাৎ ভীষণ জোরে গর্জন করে ওঠে এরিস, স্টপ ইট রাইট নাও। অকস্মাৎ কাউচ ছেড়ে দাঁড়িয়ে পড়ে এরিস। ভয়ের তোড়ে লোক দুটো তাড়াহুড়ো করে সরে যায় ঈশানীর কাছ থেকে। এরিস ওদেরকে চোখ রাঙিয়ে পুনরায় গর্জে উঠে বলল, গেট আউট ফ্রম হিয়ার।
এরিসের আদেশ পাওয়া মাত্রই জীবন নিয়ে পালিয়ে যাওয়ার মতোই জলদি রুম ত্যাগ করে লোক দুটো। ওরা চলে গেলে এরিস ঘাড় ঘুরিয়ে তাকায় ঈশানীর পানে, যে এই মুহূর্তে দুই হাত বুকের উপর শক্ত করে চেপে ধরে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। যদিও লোকগুলো ঈশানীকে ছুঁতে পারেনি, তবে চেষ্টা করার দরুন ওর গলার আশেপাশে নখের আঁচড় লেগে ফর্সা কণ্ঠনালীর জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে পরখ করে ধীর কদমে ঈশানীর নিকট এগিয়ে গিয়ে কিঞ্চিত মুখের কাছে ঝুঁকে ওর ক্ষতস্থানে এক নজর চোখ বুলালো এরিস। অতঃপর ওর চিবুকটা আলতো হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আজকে যা দেখলে আমি এর চাইতেও বেশি খারাপ। ইভেন আমি যে কতটা হার্টলেস সেটা তোমার ধারণারও ঊর্ধ্বে। তাই দ্বিতীয়বার আমার গায়ে হাত তোলার মতো স্পর্ধা দেখানোর আগে এই রাতের কথা খুব ভালো মতো স্মরণ করে নিও। শান্ত অথচ রাশভারী আওয়াজে ঈশানীর মুখের উপর কিছু কঠিন হুমকি ছুড়ে দিয়ে গটগটিয়ে জায়গা ত্যাগ করে এরিস। আর ঈশানী নিজের চরম ভুলের মাসুল দিতে দিতে ক্লান্ত শরীরে কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়ে থাকে সেখানেই। বাংলাদেশ মিশনের প্রায় 2 মাস আগে। রাশিয়াতে এখন আর গরমকাল নেই, তবে শীতটাও সেভাবে গেড়ে বসেনি ভূখণ্ডে। গভীর রাত হলে মৃদুমন্দ ঠান্ডা শীতল হাওয়ায় খানিকটা কেঁপে ওঠে শরীরের সর্বাঙ্গ। তবে তুষারপাত হতে এখনও ঢের দেরি। তুষারপাত হলো এরিসের সবচেয়ে প্রিয় প্রাকৃতিক দুর্যোগ। প্রচণ্ড ঠান্ডায় সবুজ রঙের তরতাজা বিস্তৃত জঙ্গলটা যখন ধবধবে ফ্যাকাশে সাদা লাশের ন্যায় মৃত ভূখণ্ডে পরিণত হয়, তখন তৃপ্তিতে চোখ জুড়িয়ে আসে ওর। ভেতরের পৈশাচিক সত্তাটা দ্বিগুণ আগ্রহ নিয়ে ফন্দি আঁটতে শুরু করে নতুন কোনো মিশনের, মেতে ওঠে নতুন কোনো মস্তিষ্কের খেলায়। তবে এই মুহূর্তে প্রকৃতির সামান্য হিমেল হাওয়াতেও টগবগিয়ে ফুটে উঠছে এরিসের দাবানলের মতো মস্তিষ্ক। তুষারপাতের অপেক্ষা করতে গেলে শত্রু নিধনে বড্ড দেরি হয়ে যাবে। চোখের সামনে শত্রুর ফেলে যাওয়া টোপকে এত সহজে ছেড়ে দিলে পাইথন প্যারাডাইসের লিডার হওয়ার যোগ্যতা আর রইল কই। তাছাড়া এরিস নিজেও তো প্রতিশোধ নিতে চায়। ড্যানিয়েল হ্যারিসনের ডানা কেটে দেওয়ার এটাই সুবর্ণ সুযোগ, কারণ ওর একমাত্র সুন্দরী গার্লফ্রেন্ড এখন এই মুহূর্তে এরিসের হাতেই বন্দি। পেন্টহাউসের ব্যাকইয়ার্ডে আজ ফায়ারফ্লেক্স জ্বালানো হয়েছে। দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখার রক্তাক্ত লালিমায় অদ্ভুত গা ছমছমে লাগছে চারিপাশ। ফায়ারফ্লেক্স থেকে কয়েক হাত দূরে চেয়ারের সঙ্গে হাত মুখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে ড্যানিয়েলের গার্লফ্রেন্ড ববিকে। ববির চোখে মুখে ভয়ের ঘন কালো মেঘ। এই পেন্টহাউসে এসে এরিসকে নিজের লাস্যময়ী রূপে পাগল করতে যেয়ে ও নিজেই যে কত বড় বিপদের মুখে ফেঁসে গিয়েছে তা এতক্ষণে ভালো মতোই অনুমান করতে পেরেছে ববি। এই মুহূর্তে আদৌ এরিসের থাবা থেকে জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবে কিনা সেই আতঙ্কেই রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে মেয়েটার। নিজ মুখে যে কোনো কিছু স্বীকার করবে সেই উপায়টুকুও বাঁচিয়ে রাখেনি গার্সটা। এমনভাবে মুখ বেঁধেছে যে টু শব্দটাও বের হচ্ছে না ভেতর থেকে। শুধু চোখের কার্নিশ বেয়ে ঝরে যাচ্ছে অনবরত নোনা জল। একটু পরে ব্যাকইয়ার্ডে হাজির হয় এরিস। এসেই ববির মুখোমুখি একটা চেয়ারে পায়ের উপর পা তুলে আরাম করে বসে পড়ে ও। তুষার ওর পাশেই রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এরিস বসে খানিকক্ষণ ববি মেয়েটাকে পর্যবেক্ষণ করে, অতঃপর ঠোঁট কামড়ে হিসহিসিয়ে বলে, টোটাল মিস্টেক। ড্যানিয়েল তোমাকে পুরোপুরি একটা বীজ বানাতে পারিনি বেবি গার্ল। কারণ তুমি আজ জামা কাপড় খুলে যাকে সিডিউস করায় ব্যস্ত ছিলে, ওটা আসলে আমি ছিলাম না, তুষার ছিল। আঙুলের ইশারায় তুষারকে দেখিয়ে দেয় এরিস। সঙ্গে সঙ্গে টাইয়ের নটে হাত দিয়ে খক খক করে কেসে ওঠে তুষার। এনিওয়ে, তুমি আমাকে এর আগে দেখোনি, এটা তোমারও মিস্টেক নয়। অফকোর্স এটা তোমার গডফাদার ড্যানিয়েলের মিস্টেক। অত্যন্ত ঠান্ডা স্বরে ববিকে কথাগুলো শুনিয়ে তুষারের দিকে না তাকিয়ে নিজের সিল্কি কালো চুলগুলোতে ব্যাকব্রাশ করতে করতে
এরিস ওকে আদেশ দিয়ে বলল, ড্যানিয়েলকে ভিডিও কনফারেন্সে নিয়ে এসো। তুষার তৎক্ষণাৎ তাই করল। ড্যানিয়েলকে ভিডিও কল দিয়ে ম্যাকবুকটা ববির সামনে ছোট্ট একটা সেন্টার টেবিলের উপর রেখে দিল সে। স্ক্রিনে ববির এহেন হাল দেখা মাত্রই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো ড্যানিয়েলের, বেবি গার্ল, হোয়াট হ্যাপেন টু ইউ? আর ইউ ওকে? তৎক্ষণাৎ দক্ষ হাতে ম্যাকবুকটা নিজের দিকে ঘুরিয়ে নিল এরিস। স্ক্রিনের দিকে তাকিয়ে ক্রুদ্ধ হেসে শুধালো, নিজের বীজকে স্পাই বানিয়ে পাঠিয়ে আমাকে জব্দ করতে চেয়েছিলে, তাই তো মিস্টার ড্যানিয়েল? কিন্তু কি বলো তো, তোমার বীজটা তোমার মতোই বোকা। ডোন্ট কল হার বীজ, শি ইজ নট এ স্লাট, শি ইজ মাই গার্ল অ্যান্ড আই লাভ হার। ড্যানিয়েলের কর্কশ আওয়াজ ভেসে এলো মনিটরের ওপাশ থেকে। ওর কথায় ঠোঁটের হাসি প্রসারিত হলো এরিসের, যেন মাত্রই কোনো মশকরা করেছে ড্যানিয়েল। ওকে কিছু করো না, আমরা একটা ডিলের মাধ্যমে সমঝোতায় আসতে পারি, দরকার পড়লে ব্রাডবায়ের সাহায্যে। উদ্ভ্রান্তের মতো কথা বলে যাচ্ছিল ড্যানিয়েল, তখন হুট করেই ওর মুখের উপর কথা ছুড়ল এরিস। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ব্রাডবা আমার কথায় চলে। ইভেন ব্রাডবায়ের কোনো মাফিয়া বসই আমার কথার বাইরে গিয়ে তোমাকে সাহায্য করতে আসবে না, কারণ তুমি রুলস ব্রেক করেছ, আমার টেরিটরিতে নিজের স্পাই পাঠিয়েছ। এবার সত্যি ক্ষীণ হয়ে এলো ড্যানিয়েলের গলার স্বর। সে খানিকটা কাহিল কণ্ঠে এরিসকে অনুনয় করে বলল, প্লিজ এরিস, ওকে কিচ্ছু করো না, যা প্রতিশোধ নিতে হয় আমার সাথে মোকাবেলা করো। আমি ববিকে সত্যিই ভালোবাসি। ভালোবাসি? একটা মাফিয়া বস হয়ে কাউকে কি করে ভালোবাসতে পারো তুমি ড্যানিয়েল? তাও আবার সেটা নিজের শত্রুর সামনে এভাবে জাহির করছো? সিরিয়াসলি? হাসল এরিস। পরবর্তীতে মুখভঙ্গিমা গম্ভীর করে কঠিন গলায় বলে উঠল, একজন মাফিয়া কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না, কিন্তু তুমি বেসেছ। তাই তুমি অনেক দুর্বল ড্যানিয়েল। নিজের এই দুর্বল আত্মাটাকে নিয়ে আমার সাথে আর কখনোই গেম খেলতে এসো না, নইলে এভাবেই মারা পড়বে। কথা শেষ করে তুষারের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিয়ে পেছনের একটা গার্ডকে পয়েন্ট করে আচমকা গুলি ছুড়ল এরিস। এরপর সামনে ঘুরে রিভলভারে থাকা সব কয়টা গুলি কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যে পাস করে দিল সামনে বসা ববির মস্তিষ্কে। ওরই আকস্মিক কর্মকাণ্ডে হতভম্ব সকলে। ভিডিও কলের ওপাশ থেকে ড্যানিয়েলের রাগী গর্জন ভেসে আসছে। সে অনবরত চিৎকার করে এরিসকে কঠিন হুমকি দিয়ে যাচ্ছে। মুহূর্তেই এরিস রিভলভার থেকে গুলি ছুঁড়ে চোখের সামনে গোটা ম্যাকবুকটাই ভেঙে ফেলল। তুষার চট করেই কোমর থেকে আরেকটা গান বের করে সতর্ক অবস্থান নিতে নিতে এরিসকে শুধালো, কি হলো হঠাৎ? এরিস ঘাড় ফুটিয়ে এদিক ওদিক সতর্ক দৃষ্টিপাত করে বলল, ড্যানিয়েল যখন ভিডিও কনফারেন্সে কথা বলার সময় বারবার হাত নাড়িয়ে কাউকে মোর্স কোড বোঝাচ্ছিল, তখনই সন্দেহ হয়েছিল যে ওদের ব্যাকআপ প্ল্যান আমার পেছনেই রয়েছে। এরপর সন্দেহের পারদটা আরেকটু ঝালিয়ে নেওয়ার উদ্দেশ্যে ববির পায়ের দিকে লক্ষ্য করলাম, এবং তখনই শিওর হলাম শি ইজ অলসো এ মাফিয়া গার্ল, কারণ ওর পায়ে ইংরেজি অক্ষরে ব্রাডভা ট্যাটু করা ছিল, যেটা আমাদের সবার শরীরেই রয়েছে। বর্তমান। আরে, কী ভাবছো সেই তখন থেকে? তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি রিস্কা। অ্যালেক্সের কথায় ধ্যানভঙ্গ হয় ইরিসের। সে বিরক্ত ভঙ্গিতে পায়ের উপর পা তুলে কাউচ চেয়ারে গায়ে লিয়ে বসে। সেন্টার টেবিল থেকে হাতে ওয়াইনের গ্লাস তুলে তাতে সিপ নিয়ে নিরেট স্বরে বলে, কি বলেছিলে শুনতে পাইনি। আশ্চর্য, মন থাকে কোথায় তোমার? ডোন্ট টক টু মাচ। কী বলতে চাইছো সোজাসাপটা বলো, আর কাজের কথার বাইরে অন্য কোনো কথা থাকলে বিদায় হও, তুষার রাস্তা দেখিয়ে দেবে। অ্যালেক্স খানিকটা মেকি রাগ দেখিয়ে বলল, তুমি আমাকে স্নোফলের মধ্যে বিদায় হতে বলছো? আমাকে, এই টমেটো প্রিন্সকে? আমি দয়ালু নই,
তাছাড়া এটা আমার পেন্টেড হাউস অ্যালেক্স। কথার নড়চড় হলে তোমাকেই স্নোফলের মধ্যে মেরে পুঁতে রেখে দিতেও আমি দুইবার ভাবব না। এরিসের বরফ শীতল ধারালো কথার পারদে শুষ্ক ঢোক গেলে অ্যালেক্স। পরক্ষণেই জিভ দিয়ে অধর ভিজিয়ে পুনরায় শুধায়, বলছিলাম যে মিস্টার ড্যানিয়েল আর তোমার মাঝে লাস্ট টাইম ঝামেলাটা কী নিয়ে? সেটা তোমার না জানলেও চলবে। জাস্ট এনজয় ইউর ড্রিঙ্কস। অ্যালেক্সের জিভ খসে কথা বেরোনোর আগেই ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কর্কশ আওয়াজে কথা ছড়িয়ে এরিস। আজ প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল ঈশানী এই কালো পেন্ট হাউসে পুরোপুরি বন্দি। না, কেউ ওকে হাত পা বেঁধে তালা মেরে কক্ষবন্দি করে রাখেনি, তবে গার্ডসরা নজরবন্দি করে রেখেছে সব সময়। পেন্ট হাউসের নিচের তলায় যেখানে স্টাফ কোয়ার্টার, তারই অন্য পাশে কিচেন কাউন্টার। কিচেন পেরিয়ে দুটো 12 বাই 12 ফুটের ছোট্ট ছোট্ট রুম, যার একটাতে থাকে ফ্লোরা নামক রুশ মেয়েটা, আর অন্যটাতে ঠাঁই হয়েছে ইস্যুর। প্রথম কদিন ওই ছোট্ট রুমটা থেকে কিছুতেই ভয়ে বের হয়নি ঈশানী। পাছে না ওকে ধরে নিয়ে বিক্রি করে দেয় লোকগুলো। ভালোবেসে ঠকে যাওয়ার ভীষণ যন্ত্রণা, নিজের করা ভুলের জন্য নিয়তিস্বরূপ সব হারিয়ে নিঃস্ব হয়ে একা একটা বন্দি জীবনের গোলকধাঁধায় আটকে পড়ার বিষণ্ণতা, পালানোর আকাঙ্ক্ষা, বেঁচে ফেরার আকুতি, সব কিছু মিলিয়ে যেন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গিয়েছে ইস্যুর তনু হৃদয়ের উপর দিয়ে। কিন্তু এত কিছুর মাঝেও ঈশানী আবিষ্কার করে ফ্লোরা মেয়েটাকে। মেয়েটা বন্ধুসুলভ। দিনরাত ঈশানীর খোঁজ নেয় সে। এক কথা দুই কথা দিয়ে ইস্যুর সঙ্গে ভাব জমানোর পায়তারা করে বেড়ায় সারাক্ষণ। কথায় কথায় চঞ্চলা হরিণ শাবকের ন্যায় মিষ্টি করে হাসে। শেষ বিকেলের মরা রোদের মতোই স্নিগ্ধ লাগে সেই হাসি। প্রথম প্রথম ভয়ে কুঁকড়ে থাকলেও ধীরে ধীরে ঈশানীও স্বাভাবিক হতে শুরু করে ফ্লোরার সঙ্গে। যদিও ইস্যু সব সময়ের মতোই কথা কম বলে, তবে ফ্লোরা ওকে কথা বলতে বাধ্য করে। মনে করিয়ে দেয় দেশে ফেলে আসা সবচেয়ে ভালো বন্ধু নিঝুমের কথা। ঈশানী তো এটাই ভেবে পায় না যে ফ্লোরার মতো একটা সাদাসিধে কুলকুলে বহমান নদীর জলের মতো ঠান্ডা প্রাণোচ্ছল একটা মেয়ে এই মাফিয়াদের কালো দুনিয়ায় করছেটা কি, কীভাবেই বা টিকে থাকছে সে। ঈশানী জানতে চায় ফ্লোরার অতীত সম্পর্কে। জিজ্ঞেস করলে হয়তো উত্তর দিতে 1 মিনিটও দ্বিধাবোধ করবে না ফ্লোরা, কিন্তু ওই যে অন্তর্মুখী স্বভাবের দরুন সব কথা সহজেই জিজ্ঞেস করে উঠতে পারে না ও। এই কদিনে ঈশানী আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করেছে, এরিস তুষার কেউই সচরাচর পেন্ট হাউসে থাকে না। এই ব্যাপারে ফ্লোরাকে জিজ্ঞেস করলে ফ্লোরা জানায়, এরিস বেশিরভাগ সময়ই রাশিয়ার বাইরে থাকে। কখন আসে কখন চলে যায় সেই হদিস কেউ দিতে পারে না। এছাড়া বিভিন্ন সময় মিশনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলে মাসের পর মাসও কেটে যায়, তবুও ফিরে আসে না এরিস। মাঝে মধ্যে এমনও হয় বহুদিন না ফেরার দরুন আমরা ধরেই নেই এরিস আর বেঁচে নেই, কারণ মাফিয়াদের জীবন মরণের কোনো সিকিউরিটি নেই। মিশনে গেলে আদৌ ফিরে আসবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আর এভাবেই চলতে থাকে বছরের পর বছর। ঠিক তেমনই গত কিছুদিন ধরেই পেন্ট হাউসে নেই এরিস। ঈশানী অন্তত দেখেনি। অবশ্য এরিস এখানে না থাকলেই স্বস্তি লাগে ঈশানীর। ওই সময়গুলোতে একটু শান্তিতে দম নিতে চায়ও। নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস বলা চলে, কারণ এরিস এলেই প্রচণ্ড ভয়ে তটস্থ থাকে ঈশানী। কখন যেন আবার ওকে ওইসব নোংরা জায়গায় পাঠানোর কথা বলে ফেলে, সেই আতঙ্কে। বিকেল থেকে চুলায় ভেড়ার মাংস কষাচ্ছে ফ্লোরা। অন্য পাশে কাউন্টারের উপর ময়দার গোলা বানিয়ে সেটাকে অপটু হাতে মেখে খামির বানানোর চেষ্টা চালাচ্ছে ইস্যু। ফ্লোরা কখনোই রান্নার কাজে হাত লাগাতে দেয় না ইস্যুকে, কিন্তু সম্পর্কটা আগের তুলনায় স্বাভাবিক হওয়ার দরুন ঈশানী নিজেই সময় কাটাতে এসব করে। ফ্লোরাও আগবাড়িয়ে আর না করে না ওকে। এক পর্যায়ে ময়দা মাখাতে মাখাতে ফ্লোরাকে উদ্দেশ্য করে ঈশানী শুধালো,
আচ্ছা ফ্লোরা, এই বিকেলবেলা এত বড় বান, এত এত মাংস কার জন্য এত আয়োজন করছো বলো তো? কোনো গেস্ট আসবে নাকি? গত কয়েকদিনে আমি যতদূর দেখেছি কেউই বাড়িতে খাবার খায় না। তাহলে? ফ্লোরা সসপ্যানের ঢাকনা তুলে খানিকটা লবণ চেখে দেখতে দেখতে ঠোঁট উল্টে বলল, কার জন্য আবার? বোজোর জন্য। অ্যাঁ, এত কষ্ট করে রান্না করে তুমি ওই ভয়ঙ্কর জন্তুটাকে খাওয়াবে? তুমি জানো সেদিন রাতে ও আমাকে কত জোরেই না ধাওয়া করেছিল? ভাবলে এখনও কলিজা শুকিয়ে কাঠ হয়ে আসে আমার। কথা বলতে গিয়েও খানিকটা ভয়াতুর ঢোক গিলল ঈশানী। বিশাল সাইজের বানটা ওভেনে ঢুকিয়ে ওকে আশ্বস্ত করে ফ্লোরা বলে, কি করব বলো? বোঝো ইলিশের খুব আদরের। তাছাড়া আমার তো আর কাজ নেই এখানে। বছরে 2-1বার পেন্ট হাউসে ডিনার অথবা লাঞ্চ করে ইলিশ। সেদিনই একটু রান্না বান্না করতে হয়। এছাড়া আমি তো শুয়ে বসেই দিন কাটিয়ে দিই। ফ্লোরার কথার পাছে ঈশানী শুধায়, তুমি এখানে কেন পড়ে আছো ফ্লোরা? তোমার কি ভয় করে না ওদের? কেন চলে যাচ্ছ না এই কালো দুনিয়া ছেড়ে? তুমি কি বুঝতে পারো না এখানে থাকা মানে তোমার ভবিষ্যৎ মরীচিকার মতোই অন্ধকার? নাকি তোমাকে ওরা জোর করে? ঈশানীর কথায় মৃদু হাসল ফ্লোরা। অতঃপর ওকে আশ্বস্ত করে বলল, তুমি যা ভাবছ তেমন কিছুই নয় ইস্যু। আমার মা বাবা দুজনেই এরিসের আন্ডারে কাজ করত। ওরাও কিছু বছর আগে একটা মিশনে মারা যায়। তারপর থেকে আমি এখানে আছি বলতে পারো। কথা শেষ করতে পারে না ফ্লোরা। তার আগেই বাইরে তুষার ঝড়ের দিকে চোখ যায় ওর। তুষারের বেগ বেড়েছে তা দেখে মেয়েটা সচকিত হয়ে চট করে কথা ঘুরিয়ে বলে ওঠে, খাবার আমি সার্ভ করে দিয়েছি। তুমি একটু কষ্ট করে গার্ডসদের হাতে পাত্রটা দিয়ে শোনা ইস্যু। দুপুরের দিকে সামান্য রোদ দেখতে পেয়ে ছাদ বারান্দায় অনেকগুলো জামা কাপড় দিয়ে এসেছিলাম। এখন তুষার পড়ছে। নিশ্চয়ই সবগুলো জামা কাপড় এতক্ষণে বরফ জমে হাড্ডিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। কথা শেষ করে ছাদ বারান্দার দিকে দ্রুত ছুট লাগায় ফ্লোরা। ওদিকে খাবারের পাত্র হাতে নিয়ে বোকা বনে যায় ঈশানী। ও তো জানেই না এই বোজোফোজোর ঘর কোন দিকে। গার্ডসটা সবাই কোথায় দাঁড়িয়ে আছে কে জানে। অগত্যা কোন দিকে যাবে না বুঝতে পেরে চেঁচিয়ে ফ্লোরাকে ডাকে ঈশানী, আরে যাবোটা কোন দিকে সেটা তো বলে দিয়ে যাও। ওপাশ থেকে সাড়া দেয় না ফ্লোরা, হয়তো শুনতেই পায়নি। মাফিয়া পেন্ট হাউস বলে কথা, সাউন্ড প্রুফ আর সিকিউর তো হবেই। এদিকে এরিস পেন্ট হাউসে না থাকায় খুব বেশি ভাবল না ঈশানী। খাবারের পাত্র সমেত হাঁটা দিল লাউঞ্জের দিকে, কিন্তু এদিকটায় কোনো ঘর নেই। তাই এবার ভয়ে ভয়ে পা বাড়ালো দোতলায়। সেই যে প্রথম দিন এরিস টেনে হিস্ট্রে নিয়ে গিয়েছিল, তারপর আর কোনো দিন এমুখো হয়নি ঈশানী। এতদিন বাদে আজ আবারও একই পথে পা বাড়াতে বাড়াতে কিঞ্চিত ভয় করছে ওর। কিন্তু স্বস্তি একটাই, আশেপাশে কোথাও এরিস নেই। তাই কিছুটা আত্মবিশ্বাস নিয়ে এবার করিডোর ধরে হাঁটা শুরু করে ঈশানী। বিশাল করিডোরের এমাথা ওমাথা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখল করিডোরের শেষ মাথায় কিছু গার্ডস দাঁড়িয়ে আছে। মনে হয় তারাই পাহারা দিচ্ছে। তাদের দেখে ইস্যুর মনে পড়ে যায় ফ্লোরা বলেছিল, বোজোর ঘরের সামনে সর্বক্ষণ গার্ড পাহারায় থাকে। তার মানে এরাই হবে হয়তো। সেই ভেবে সামনে এগোয় ঈশানী। সামান্য এগোতেই দেখতে পায় একটা বিশাল আকৃতির নান্দনিক কারুকাজ করা কালো ফটকের সামনে পাহারায় দাঁড়িয়ে আছে লোকগুলো। ইস্যু তাদের নিকট এগিয়ে গিয়ে ঠোঁটের সাহায্যে শুষ্ক অধর ভিজিয়ে আড়ষ্ট কণ্ঠে বলে, খাবার নিয়ে এসেছিলাম। ইস্যুর কথা শোনা মাত্রই দুই পাশে সরে দাঁড়িয়ে দরজা সামান্য খুলে হাতের ইশারায় ভেতরে এগিয়ে যেতে বলে লোকগুলো। তাদের এই অদ্ভুত রহস্যময়ী কর্মকাণ্ডগুলো বড্ড ভাবায় ঈশানীকে। ও অমনোযোগী হয়ে এলোমেলো পায়ে ভেতরে যেতে যেতে বিড়বিড় করে বলে ওঠে, আশ্চর্য, লোকগুলো এমন কেন?
কথা বলতে পারে না। ওদিকে এরিস, অ্যালেক্স আর তুষার কিছু একটা নিয়ে কথা বলায় ব্যস্ত ভীষণ। ঠিক এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে একটা মেয়ে, যার আগমনে সচকিত হয়ে পেছনে ঘুরে তাকায় ওরা তিনজনই। রিনঝিন করে ঝংকার তোলা নূপুরের আওয়াজে এরিসের চোখ যায় ঈশানীর পায়ের দিকে। মোমের মতো মসৃণ ফর্সা দুটো পা, প্রচণ্ড ঠান্ডার মাঝেও খালি পায়ে তকতকে মেঝের উপর দাঁড়িয়ে আছে মেয়েটা। খালি পায়ে দাঁড়িয়ে থাকার দরুন ফর্সা পা দুটো রক্তিম হয়ে আছে, যেন দুধে আলতা বর্ণ তার। পা থেকে শুরু করে ধীরে ধীরে এরিসের কুটিল দৃষ্টি বিচরণ শুরু করে ঈশানীর সর্বাঙ্গে। পরনে ফ্লোরার থেকে ধার করা ফিনফিনে পাতলা একটা ফ্রক, হাতে খাবারের পাত্র, কাঁধ ছাড়িয়ে পিঠে নেমে আসা রেশমের মতো সিল্কি চুলগুলোর দুই একখানা চুল অবাধ্য সহচরের ন্যায় এলোমেলো হয়ে বিচরণ করছে মুখের উপর। হাত আটকে থাকার দরুন ঈশানী চাইলেও সেগুলো ঠিকঠাক করতে পারছে না সহজে। পান পাতার মতো ঢলঢলে সুন্দর মুখশ্রীর এখানে সেখানে লেগে আছে ময়দার গুঁড়ো। হাত দুটোরও একই অবস্থা, ময়দায় মাখামাখি সেগুলো। দেখে মনে হচ্ছে ময়দার ড্রাম থেকে মাত্রই উঠে এসেছে মেয়েটা। অথচ এত এলোমেলোর মাঝেও ঈশানীর সমুদ্রের জলের মতো গভীর নীলাম্বর ওই টানা টানা চোখ দুটো পুরো দুনিয়ার আকর্ষণ কেড়ে নিতে সক্ষম, যে আকর্ষণ থেকে আজ বাদ যায়নি স্বয়ং টমেটো প্রিন্স অ্যালেক্সও। আচমকা দরজা ঠেলে এতগুলো মাফিয়াকে একসঙ্গে দেখতে পেয়ে ভয় আর চকিতে কয়েক মুহূর্তের জন্য হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায় ঈশানীর। কিছুক্ষণের জন্য যেন নড়াচড়া করতেই ভুলে যায় মেয়েটা। পরক্ষণেই এরিসের তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করে কোনো কিছু না বলেই আবারও পেছন ঘুরে চোখ মুখ খিচে দৌড়ে অফিস রুম থেকে বেরিয়ে যায় মেয়েটা। কয়েক মিনিট, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বৃষ্টি শেষে শীতল হাওয়ার মতোই বুক চিরে ভেতরে প্রবেশ করে। আবারও ঝড়ের বেগে অকস্মাৎ হাওয়ায় মিলিয়ে গেল মেয়েটা। এরিস ভ্রুকুচকে থমথমে মুখে চেয়ে চেয়ে দেখল শুধু। ওদিকে ইস্যুকে দেখা মাত্রই অ্যালেক্স উত্তেজিত হয়ে তুষারকে শুধালো, ওয়াও, কোথায় পেয়েছো একে? পুরাই ভীত হরিণী। আর চোখগুলো দেখলে, উপস। এরিসের ঘোর কাটে অ্যালেক্সের কথায়, ওর চোখে মুখে উচ্ছ্বাসের জোয়ার। তা দেখে এরিস বলে, আমার পেন্ট হাউসের যে কোনো জিনিস থেকে নিজের নজরটা সামনে রাখার অভ্যেস করো অ্যালেক্স। এখানকার সব কিছুই ভীষণ দামি। উচ্ছ্বাসের জোয়ার কমে না অ্যালেক্সের কণ্ঠে। ও কী ভেবে যেন হুট করেই মেঘনা চাইতে জলের মতো একটা দারুণ প্রস্তাব দিয়ে বসে তুষারের কাছে। এরিসকে শুনিয়ে শুনিয়ে অ্যালেক্স বলে, রিস্কা এই মুহূর্তে যেটার জন্য মুখিয়ে আছে, ইভেন যার জন্য মিশন পর্যন্ত রেডি করতে চাইছে, সেটা হাতে পাওয়া কিন্তু খুব সহজ। মানে? অ্যালেক্সের কথায় ভ্রু কুঁচকাল এরিস। অ্যালেক্স পুনরায় শয়তানি হেসে বলল, রক্ত হীরক। তুমি যেমন এই অমূল্য পাথরটি নিজের বানাতে চাইছ, তেমনই এর বিনিময়ে ড্যানিয়েলও কিছু চায়। তুষার বলল, আমি জানি আপনি আকার ইঙ্গিতে মেয়েটার কথা বলছেন, কিন্তু একটা মেয়ের বিনিময়ে ড্যানিয়েল কেন আমাদের ব্লাড ডায়মন্ড দিতে যাবে? বিকজ হি ইজ এ ওমেন হান্টার। মেয়েদের প্রতি ওর আলাদা একটা আসক্তি রয়েছে। গার্লফ্রেন্ড ববিকে হারানোর পরে বলতে পারো সাইকোপ্যাথে পরিণত হয়েছে। আই থিঙ্ক এরকম একটা সুন্দরী ভার্জিন মেয়ের জন্য ব্লাড ডায়মন্ড দিতে দুইবার ভাববে না ড্যানিয়েল। কিছু একটা ভেবে লম্বা শ্বাস নিল এরিস। ভেতরে কিছুটা বাতাস টেনে নিয়ে বলল, সবই বুঝলাম, কিন্তু তুমি এতটা শিওর কিভাবে হলে? ড্যানিয়েল আমার মিত্র। তুমি চাইলে আমি নিজ দায়িত্বেই ডিলটা হ্যান্ডেল করতে পারি রিস্কা। এরিস আর কিছুই বলে না। অ্যালেক্সের জ্বলন্ত কুটিন চোখ আর বাঁকা হাসির দিকে তাকিয়ে ওয়াইনের গ্লাসে সিপ নেয় নির্লিপ্তে। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। বাইরে অবিরত তুষারপাত হচ্ছে। পেঁজা তুলোর মতন ঠান্ডা বরফকুচি জমে একেবারে সাদা হয়ে আছে দৃশ্যপট।
ফ্রন্টিয়ার ছাড়িয়ে চোখের সামনে পুরো জঙ্গলটাই যেন আস্ত এক বরফখণ্ডে রূপ নিয়েছে। দেখলেই কেমন যেন চোখ জুড়িয়ে আসে। ঝুলন্ত বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বাইরের তুষারপাতের দৃশ্য একমনে উপভোগ করছে ঈশানী। ঠিক এমন সময় 2 মগ ধোয়া ওঠা কফি নিয়ে ওর পাশ ঘেঁষে দাঁড়ায় ফ্লোরা। ঈশানীর শরীরে গরম কাপড় নেই, কোনো মতে একটা চাদর দিয়ে নিজের শরীরকে আবৃত করে রেখেছে শুধু। অবশ্য ভেতরের দিকে ঠান্ডাটা অনুভব করা যায় না তেমন, নয়তো সেরকম হলে ঠান্ডায় জমে এতদিনে ভূত হয়ে যেত ঈশানী। তবে বারান্দার এখানে ভালোই শীত লাগছে। ফ্লোরা এসে ঈশানীর এক হাতে কফির মগ ধরিয়ে দিয়ে অন্য হাতটা নিজের সোয়েটারের পকেটে পুরে দিয়ে মিষ্টি হেসে বলে, কফিটা পান করো, আরাম পাবে। বিপরীতে ফ্লোরাকে আন্তরিকতা মাখা এক চিলতে হাসি ফেরত দেয় ঈশানী। অতপর কফি খেতে খেতে নিচে তাকাতেও দেখল, এই তীব্র ঠান্ডায় স্নোফলের মাঝেই তাড়াহুড়ো পায়ে পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছে কেউ একজন। পরনে তার মোটা উলের তৈরি ওভারকোট, সেই সাথে কালো গ্লাভস। ঈশানী লোকটাকে দেখে ফ্লোরাকে শুধালো, কে উনি? ফ্লোরা নিচের দিকে উকি দিয়ে লোকটাকে ভালো মতো পরখ করে জবাব দিল, টমেটো প্রিন্স। টমেটো প্রিন্স? উল্টো প্রশ্ন ছুঁড়ে ভ্রু কুঁচকাল ঈশানী। ফ্লোরা হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল, কান্ট্রি সাইডে ওনার দাদার আমলের একটা টমেটো সসের ফ্যাক্টরি রয়েছে, ওই জন্যই ওনাকে সবাই টমেটো প্রিন্স নামেই চেনে। ঈশানী একটু ভেবে ঠোঁট উল্টে শুধালো, তার মানে তো উনি একজন ভালো লোক, তাহলে উনি এই মাফিয়া হাউসে কি করছেন? ঈশানীর সরলতায় খানিকক্ষণ হাসল ফ্লোরা। অতপর ধাতস্থ কণ্ঠে বলল, এখানে যেই আসে সেই কোনো না কোনো মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট ইস্যু। উনি হলেন টমেটো প্রিন্স আলেকজান্ড্রা, রাশিয়ার নাম্বার 1 ড্রাগ ডিলার। মজার বিষয় হলো, ওনার টমেটো ফ্যাক্টরিতে টমেটো সস নয় বরং ড্রাগ উৎপন্ন হয়। ড্রাগ পাচারের সূত্র ধরেই মূলত এরিসের মতো বাঘা বাঘা মাফিয়া বসের সাথে ওঠা বসা রয়েছে ওনার। উনি দেখতে বেশ হাসি খুশি চঞ্চল হলেও ভেতরে ভেতরে ওনার মধ্যে হায়নার বসবাস। ফ্লোরার কথাগুলো শুনে বিস্ময়ে হতবিহ্বল ঈশানী। কত সহজেই না এদের মতো জানোয়ারের বর্ণনা দিয়ে দেয় ফ্লোরা। শুনে মনে হয় এগুলো যেন কোনো বৈধ পেশা। অবশ্য ফ্লোরাকে দোষ দিয়ে লাভ নেই। রাশিয়া দেশটাই এমন, পৃথিবীর অধিকাংশ মাফিয়া গ্যাংয়ের মূল ঘাঁটি এই দেশেই অবস্থিত। পেরিয়ে গিয়েছে আরও 3 দিন। আজ আর সকাল সকাল তুষার পড়ছে না, বরং ঘন কুয়াশার আড়াল থেকে উকি দিয়েছে এক ফালি সোনালি সূর্যকিরণ। মৃদু আঁচের ঝুরঝুরে রোদে বেশ চনমনে লাগছে চারদিক। পেন্ট হাউসের চারিপাশে জমে থাকা বরফের আস্তর গলতে শুরু করেছে ধীরে ধীরে। ফ্রন্টিয়ারে কৃত্রিম উপায়ে বড় করা সৌন্দর্যবর্ধক ঘাসগুলোতে শিশিরের ছড়াছড়ি। সব মিলিয়ে সুন্দর এক প্রাণোচ্ছল সকাল। তবে ঈশানীর জন্য আজ সকালটা হতে চলেছে সবচেয়ে অভিশপ্ত আর বিষাদময়। কারণ এরই সিদ্ধান্ত নিয়েছে ও ব্ল্যাক ডায়মন্ডের বিনিময়ে ঈশানীকে ড্যানিয়েলের ক্লাবে পাঠিয়ে দেবে। ব্ল্যাক ডায়মন্ড এরিসের বহু বছরের স্বপ্ন, অবসেশন বলা চলে। ওই পাথরের বিশেষত্ব আর মূল্য দুটোই আকাশচুম্বী। তার চেয়েও বড় কথা, মাফিয়া জগতে রাজ করতে হলে পৃথিবী বিখ্যাত এই ব্লাড ডায়মন্ড তো এরিসের কুক্ষিগত করতেই হবে। তাছাড়া ড্যানিয়েল হ্যারিসন আপোষে রাজি হয়েছে। এইরকম শান্তি চুক্তি কেই বা হাতছাড়া করে? তার জের ধরেই ইতিমধ্যে অ্যালেক্সের তত্ত্বাবধানে ড্যানিয়েলের কিছু বিশ্বস্ত গার্ডসরা এসেছে ঈশানীকে তুলে নিয়ে যেতে। ঈশানী তখন সবে সবে পাউরুটিতে একটা কামড় বসিয়েছে মাত্র। ঠিক তখনই গার্ডসরা হনহনিয়ে ভেতরে প্রবেশ করে, ওকে জোর জবরদস্তি করতে শুরু করে। প্রথমে বুঝে উঠতে না পারলেও পরক্ষণে ইস্যু ঠিকই বুঝতে পারে যে এরিসোকে কোথাও পাঠিয়ে দিচ্ছে। যখনই ব্যাপারটা ঈশানীর বোধগম্য হলো,
সঙ্গে সঙ্গে যেন পুরো আকাশ ভেঙে পড়ল ওর মাথার উপর। ও তৎক্ষণাৎ বাইরে না যাওয়ার জন্য কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে কিচেন কাউন্টারের পেছনে। গার্ডসটা সেখান থেকে দুই বাহু শক্ত করে চেপে ধরে টেনে হিঁচড়ে বের করে আনি ঈশানীকে। অতিরিক্ত টানাহেঁচড়ার ফলস্বরূপ ওর পরনের ফিনফিনে সফেদ গাউনটা ছিঁড়ে যায় পায়ের কাছ থেকে। শরীরটা ব্যথা দিয়ে ভরে গিয়েছে, অথচ ঈশানীর তাতে বিন্দুমাত্র নজর নেই। ও বারবার নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। এক পর্যায়ে যখন জোর জবরদস্তির আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না ওর মাঝে, তখনই চিৎকার করে কেঁদে ওঠে ঈশানী। বারবার মিনতি করতে থাকে ওই নিষ্ঠুর গার্ডসগুলোর কাছে, আমাকে ছেড়ে দাও, আমি কোথাও যেতে চাই না, মরে গেলেও আমি ওই জায়গাতে যাব না, কিছুতেই না। এতক্ষণ যাবৎ ফ্রন্টিয়ারে দাঁড়িয়ে তুষারের সঙ্গে কিছু একটা নিয়ে আলাপ করছিল এরিস। হুট করেই পেন্ট হাউসের ভেতর থেকে আসা ঈশানীর আকস্মিক চিৎকারে মস্তিষ্ক সজাগ হয়ে উঠল ওর। বারবার একই গলার চিৎকার, কান্না, মিনতি ভেসে আসছে ভেতর থেকে। এরিস নিজের বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি ভেতরে নিক্ষিপ্ত করে তুষারকে জিজ্ঞেস করল, কি হয়েছে? ড্যানিয়েলের লোকেরা ওকে নিয়ে আসতে ভেতরে গিয়েছে, জবাব দেয় তুষার। এরিসার বিপরীতে কিছুই বলে না। তুষার শুধু লক্ষ্য করে মুহূর্তেই এরিসের স্বাভাবিক মুখভঙ্গিমা কঠিন রূপ ধারণ করেছে। ও হাত দুটো মুষ্টিবদ্ধ করে ঈশানীর চিৎকার না শোনার চেষ্টা করছে। একটু পরেই গার্ডসটা টেনে হিঁচড়ে পেন্ট হাউস থেকে বের করে নিয়ে এলো ঈশানীকে। প্রচণ্ড ধস্তাধস্তির ফলে ওর সফেদ গাউনটা ময়লায় ভরে গিয়েছে। জায়গায় জায়গায় ছিঁড়ে পায়ের কোমল অংশ বেরিয়ে এসেছে চোখের সামনে। তবুও নিজেকে ছাড়াতে মরিয়া ঈশানী। ওকে যখন লন থেকে টেনে হিঁচড়ে ফ্রন্টিয়ারে নিয়ে আসা হলো, তখনই এরিসকে দেখতে পায় ঈশানী। ওকে দেখা মাত্রই চিৎকার করে কেঁদে ওঠে মেয়েটা। সেদিনের মতোই কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করে বলে, আমি যেতে চাই না অরণ্য, আমি ওখানে কিছুতেই যাব না, ওই জায়গাটা অপবিত্র, আপনি আমাকে ওখানে পাঠাতে পারেন না, ভীষণ পাপ হবে, অন্যায় হবে, দয়া করে ওদের আটকান, আপনি তো সব পারেন, তাহলে বাঁচাচ্ছেন না কেন আমায়, কেন যেতে দিচ্ছেন আমাকে? আপনি ভালো করেই জানেন ওখানে গেলে মরে যাব আমি, সত্যিই মরে যাব। কথা বলতে বলতে এক পর্যায়ে ভেজা ঘাসের আস্তর আর ছেঁড়া গাউনে পা বেঁধে এরিসের পায়ের সামনে হুমড়ি খেয়ে পড়ে ঈশানী। যখনও মাথা তুলে দেখতে পায় এটা এরিস, সঙ্গে সঙ্গে ওর পা দুটো আঁকড়ে ধরে ইস্যু। ভীষণ অসহায় কণ্ঠে অনুনয় করে বলে, দয়া করুন, এটা হতে দেবেন না, আমি সারা জীবন আপনারই কালো দুনিয়ায় আটকে থাকতে রাজি আছি, তবুও বাঁচান আমায়, আপনি যা বলবেন তাই শুনব, কখনো কোনো কৈফিয়ত চাইব না, তবু ওদের আটকান একবার, বাধা দিন, আমি যেতে চাই না ওখানে, হতে চাই না ওই নোংরা মানুষদের একজন। ঈশানী বলেই যাচ্ছিল যতক্ষণ না গার্ডরা পুনরায় ওকে টেনে হিঁচড়ে গাড়ির কাছে নিয়ে যেতে শুরু করে। এরিস এখনও নিষ্প্রভ চোখে কান্নারত ঈশানীর মুখের দিকে চেয়ে আছে, যে পেছনে ঘুরে ওর দিকে নিজের হাতটা বাড়িয়ে রেখেছে। এরিস জানে না এই মেয়েটা কেন সবসময় বিপদের মুখে ওর দিকেই হাত বাড়িয়ে দেয়। মেয়েটা কি বোঝে না এরিস যে একটা হার্টলেস? কিন্তু এই মুহূর্তে ওই অশ্রুভেজা নীল চোখগুলো আরও একবার আগুন ধরিয়ে দিয়েছে এরিসের বুকের পেশিতে। হুট করে ওই পাপী মনটা পাপের ভয়ে তটস্থ হয়ে উঠেছে। কেন যেন ভেতর থেকে উগরে বেরিয়ে আসতে চাইছে নিজের রাগী সত্তাটা। বারবার ভেতর থেকে ধাক্কা অনুভব করছে ও। ভেতরের সত্তাটা মানতে চাইছে না বাস্তবতা। ডেস্টিনি ফেস্টিনির ঊর্ধ্বে গিয়ে ওর মন বলছে, ঈশানী সত্যিই পবিত্র, ভীষণ পবিত্র। বসন্তের সদ্য ফোটা চেরি ব্লসমের মতোই শুভ্রতা তার সর্বাঙ্গে। ব্লাড ডায়মন্ডের চেয়েও বহুগুণ মূল্যবান তারই পবিত্র সত্তা, তারই সরলতা। এই মেয়েটাকে পাপ ছুঁতে পারে না।
অসম্ভব। এরিস সেটা কিছুতেই হতে দিতে পারে না, কিছুতেই না। মনের ভাবনাকে কোনো অবস্থাতেই দূরে ঠেলে দিতে পারছে না এরিস। এই মুহূর্তে ওই মহাসমুদ্রের মতো টলটলে অশ্রুভেজা স্নিগ্ধ নীল চোখ জোড়ার তুলনায় শুধু ব্লাড ডায়মন্ড কেন, পুরো দুনিয়াটাই তুচ্ছ ঠেকছে এরিসের নিকট। ওদিকে গাড়িতে ওঠার আগ মুহূর্তেও এরিসের দিকে হাত বাড়িয়ে কাঁদছে ঈশানী। ওর আকুতি ভরা চোখ জোড়া প্রতি মুহূর্তে নিঃশ্বাস আটকে দিচ্ছে এরিসের। ঈশানী কিছুতেই গাড়িতে উঠছে না দেখে এক পর্যায়ে রেগেমেগে হাতের রিভলভার দিয়ে ওর মাথায় আঘাত করে বসে একটা গাঁট। সঙ্গে সঙ্গে কপাল কেটে রক্ত বেরিয়ে আসে ইস্যুর। ঈশানীর কপাল চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে তা দেখা মাত্রই কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যে ওই গার্ডের মাথায় রিভলভার তাক করে এরিস। মুহূর্তেই পুরো ক্লাইম্যাক্স বদলে দিয়ে আগুন ঝরা তেজি কণ্ঠে গর্জে উঠে বলল, এই, ডোন্ট ডেয়ার টু হার্ট হার। এরিসের কর্মকাণ্ডে মুহূর্তেই অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেল আশেপাশে থাকা প্রত্যেকে। পেছন থেকে তুষার ডেকে উঠল ওর নাম ধরে, এরিস, কি করছেন? এই মুহূর্তে কারো কথায় ভ্রুক্ষেপ নেই এরিসের। ও ফ্লোরাকে ডেকে পাঠিয়ে আদেশ করে বলল, ওকে ভেতরে নিয়ে যাও ফ্লোরা। এতক্ষণ যাবৎ এক কোণে দাঁড়িয়ে কান্নাকাটি করা ফ্লোরাও এবার স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ছুটে এসে একটা চাদরে মুড়িয়ে দ্রুত ভেতরে নিয়ে যায় ইস্যুকে। এর কিছুক্ষণ বাদে বড় বড় পা ফেলে এরিসও পা বাড়ায় ভেতরের দিকে। পেছন থেকে উদ্বিগ্ন কণ্ঠে তুষার ডেকে শুধায়, এটা কি করলেন এরিস? এর ফল কি হবে ভেবেছেন একবারও? এরিস থামল না। তুষারের কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ না করেই হনহনিয়ে চলে গেল পেন্ট হাউসের ভেতর।